নির্ধারিত সময়ে আমরা অনুষ্ঠান শুরু করতে পারিনি। আপনারা ধৈর্য সহকারে বসেছিলেন এবং আমাদেরকে প্লিজ ক্ষমা করবেন। আমরা নেক্সট টাইমে আমরা যথাসময়ে অনুষ্ঠান শুরু করার চেষ্টা করব। এখনই শুরু করতে যাচ্ছি আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান ফিরিয়ে চলো মাটির টানে। আজকে মাটির টানে এবং আমাদের আহ্বানে যারা এই অডিটোরিয়ামে এসেছেন তাদের সবাইকে রংধনুর পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি এম.এ. ওহাব মিয়া। 2008 সালে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং 13 পর্বের ধারাবাহিক নাটক প্রযোজনার মাধ্যমেই এই অর্গানাইজেশনের কার্যক্রম শুরু করি। পরবর্তীতে একটি ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাথে একত্রিত হয়ে 2009 সালে আমরা একই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কার্যক্রম শুরু করি। আমাদের নিয়মিত দুইটি অনুষ্ঠান আমরা প্রতি বছর করে থাকি। একটি হলো অ্যানুয়াল ট্যালেন্ট অ্যাওয়ার্ড এবং অজ বাংলা কালচারাল নাইট। ক্যান্টারবারি সিটি কাউন্সিল এবং ফ্যামিলি নিডস প্রধানত এই অনুষ্ঠান দুটিকে স্পন্সর করে থাকে, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের ছেলে মেয়েদের আমাদের বাংলাদেশি কালচারের সাথে পরিচিত করিয়ে দেওয়া, আর ট্যালেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েরা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা অন্য অন্য ছেলে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেই যাতে তারা উৎসাহিত হয়। এবং আমাদের আরেকটি স্বপ্ন এই একটি স্থায়ী অডিটোরিয়াম নির্মাণ করা। আমাদের প্রাক্তন সভাপতি জনাব আব্দুল মোতালেব উনি সিটি কাউন্সিলের সাথে এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমরা হয়তো কোনো এক সময়ে আমরা বাংলাদেশি দ্বারা পরিচালিত একটা অডিটোরিয়াম আমরা পাব। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি জড়াতে চাই না, আপনারা অনুষ্ঠান দেখুন। আমি এখন আহ্বান জানাবো আমাদের রংধনুর কালচারাল সেক্রেটারি জনাব এ.কে. আজাদকে আনুষ্ঠানিকভাবে কালচারাল প্রোগ্রাম শুরু করার জন্য। জনাব এ.কে. আজাদ। ধন্যবাদ ওহাব ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সুধী দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। রংধনু আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের জানাই স্বাগতম। অপসংস্কৃতি যখন গেলে খাচ্ছে বাংলা সংস্কৃতিকে, তখন একদল মুনাফালোভী ব্যবসায়ী বাংলার সংস্কৃতির সাথে লবণ মরিচ আর মশলা মিশিয়ে বিকৃত করে ছেড়ে দিচ্ছে বাজারে। আর নতুন প্রজন্ম তা সংস্কৃতি মনে করে গিলে খাচ্ছে অবাধে। সম্পূর্ণভাবে একটি অব্যবসায়িক সাংস্কৃতিক সংগঠন হিসাবে রংধনুর সার্বক্ষণিক প্রচেষ্টা এবং অন্যতম উদ্দেশ্য বাংলা সংস্কৃতির একটা সুস্থ ধারার চর্চার মাধ্যমে স্বদেশের স্বাদ বঞ্চিত প্রবাসী এই বাঙালির জন্য কিছুটা মনোরঞ্জনের চেষ্টা করা এবং প্রবাসী নতুন প্রজন্মের সাথে বাংলা সংস্কৃতির একটা সেতুবন্ধন তৈরি করা। এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা যেমন অসম্ভব কিছু নয়, তেমনি আবার খুব সহজও নয়। আজকে আপনারা যে অনুষ্ঠানটি দেখতে যাচ্ছেন তা রংধনুর প্রতিটি সদস্য, সাংগঠনিক শিল্পী এবং কলাকুশলীর দীর্ঘ 3 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল। প্রত্যেকেই অতি ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে যে ব্যক্তিগত কিংবা পারিবারিক সময়টুকু বরাদ্দ ছিল, প্রকৃতপক্ষে তা বিসর্জনের ফসলই হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এই ব্যস্ততম যান্ত্রিক জীবন ব্যবস্থায় ভালো কিছু করার ইচ্ছে থাকলেও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের রয়েছে হাজারো সীমাবদ্ধতা।
তবে সমস্যা সীমাহীন হলেও কিছু জিনিস আমাদের অসীম। তা হলো আমাদের মনের প্রচণ্ড ইচ্ছা, সীমাহীন স্বপ্ন এবং বাংলা সংস্কৃতির প্রতি অসীম ভালোবাসা, যার তাড়নায় এবং প্রেরণায় আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি। সুধী দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি নানার বর্ণে এবং স্বাদে। মূল অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি দুটি পর্বে। প্রথম পর্ব সাজিয়েছি আমাদের নতুন প্রজন্মের শিল্পী এবং সিডনির স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কিছুটা বৈচিত্র্যময় স্বাদ নিয়ে, যেখানে রয়েছে নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুক এবং হাসির নাটক। আর দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে শুধু গান দিয়ে। গান পরিবেশন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বাংলাদেশের বর্তমান সময়ের অতি জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা এবং স্থানীয় শিল্পী রুহুল এবং স্পর্শ ব্যান্ড। অনুষ্ঠানটি আপনাদের কতটুকু ভালো লাগবে জানি না, তবে এতটুকু জানি আমাদের চেষ্টা এবং ভালোবাসার কোনো কমতি ছিল না। আর কোনোভাবে কিংবা কোনো বোধে, কোনো শব্দে কিংবা কোনো একটি অংশে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, যদি ঠোঁটের কোণে জাগে একটু হাসি, কিংবা মুহূর্তের জন্য হলেও যদি এই মনটা ছুঁয়ে যায় দক্ষিণা হাওয়ায় আর বলে ফিরে চল মাটির টানে, তবেই মনে করব আমাদের অনুষ্ঠান সার্থক। তবে একটি অনুষ্ঠানের সফলতা শুধু শিল্পী কিংবা সাংগঠনিকদের উপরে নির্ভর করে না, দর্শকদের ভূমিকাও অনেক। দর্শকদের উৎসাহ এবং উদ্দীপনা একজন সাধারণ শিল্পীও উপহার দিতে পারে অসাধারণ পারফরমেন্স। শুধু দর্শক শ্রোতা, আপনাদের উৎসাহ, উদ্দীপনা, হাততালি আর শিল্পীদের প্রচেষ্টায় আশা করি আজকের অনুষ্ঠান হয়ে উঠবে আনন্দময়। শুধু দর্শক, আর কথা নয়, আমি এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করছি রংধনুর সাংস্কৃতিক সন্ধ্যা 2015। আজকের প্রযোজনা ফিরে চলো মাটির টানে। আর এর সাথে আমি আজকের অনুষ্ঠানের উপস্থাপনের জন্য মঞ্চে আসার আহ্বান করছি আজকের উপস্থাপিকা আয়েশা আহমেদ এবং কাজী জাকারিয়াকে। প্লিজ, আশা করছি দর্শক, চলুন আমরা হাততালি দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। এখনো কিছু দর্শক বাইরে হাঁটাচলা করছেন, তাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আজাদ ভাই। শুধু দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। রংধনু আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ 30শে মে 2015, 16ই জ্যৈষ্ঠ 1422। রংধনুর আজকের আয়োজন, আজকে আমাদের প্রযোজনা ফিরে চলো মাটির টানে। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। আরেকটি বছর ঘুরে বৈশাখ মাসের শেষে এলো জ্যৈষ্ঠ মাস। আর যখনই বাঙালির এই প্রিয় ফলের মাস বৈশাখ জ্যৈষ্ঠের কথা মনে পড়ে, তখনই মনের অজান্তেই বাতাসে যেন ভেসে বেড়ায় আম, জাম, কাঁঠালের সুতীব্র সুগন্ধ। আর এই ছড়াটির মতোই হয়তো ছুটে চলে যেতে চায় আমাদের সেই ছোট্টবেলায়। স্নেহময়ী মায়ের আঁচল ছেড়ে যোজন যোজন দূরে এই প্রবাস জীবনে জীবন জীবিকার তাড়নায় আমরা যতই ব্যস্ত থাকি না কেন, কোনো এক অবসরে কিংবা কাজের ফাঁকে পাগল এই মন ছুটে যায় বাংলা মায়ের আঁচল ঘেরা গাছের ছায়ায়। উদাসী বনে জীবনানন্দ দাশের হিজল তমাল গাছের লক্ষ্মী পেঁচা, রবীন্দ্রনাথের বাঁকা নদী কিংবা জসীমউদ্দিনের ভাটিয়ালি গানের সুরে। অস্ট্রেলিয়ার মতো দেশে প্রাচুর্যপূর্ণ জীবন ধারণ সত্ত্বেও মনের গহীন কোণ থেকে কে যেন সবসময় বলে ওঠে ফিরে চলো মাটির টানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর এই মাটির টানের অনুভূতি নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম উপস্থাপনা একটি নৃত্য। আর নৃত্য পরিবেশন করতে আসছে
তৃষা, রাধিকা, ঐশিকা এবং অ্যাঞ্জেলা তারা নাচবে ফিরে চলো মাটির টানে এই গানটির সাথে। সবাইকে চলুন তাহলে আমরা উপভোগ করি। সবাইকে করতালির মাধ্যমে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। মনির ভাই সাউন্ড। যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে। ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে। ভালো। শুধু দর্শক, আশা করি আপনাদের নাচটা অনেক ভালো লেগেছে। কবির ভাষায়, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। শুধু দর্শক, আপনাদের জন্য এবারের পরিবেশনা একটি আবৃত্তি নিয়ে আসছেন বিশিষ্ট কবি এবং আবৃত্তিকার মোস্তফা আনোয়ার পাশা। আবৃত্তি করছেন স্বরচিত কবিতা বাসে দেখা মেয়েটি। চলুন তাহলে উপভোগ করি তার আবৃত্তি। শুভ সন্ধ্যা। কবিতার শিরোনাম বাসে দেখা মেয়েটি। জয়দেবপুর জয়দেবপুর, কন্ডাক্টরের তুমুল হাঁক। ছেড়ে যাবার মুহূর্তে বাসে উঠে এলো মেয়েটি একা, অথবা সাথে আছে কেউ, ভিড়ের মাঝে গেল না বোঝা। আমার এক সারি সামনেই মেয়েটি, বাস চলছে, আমরা মুখোমুখি। সামনের মোটা ভদ্রমহিলার আড়ালে ঢাকা পড়ে মেয়েটির মুখ। আবার দেখা যায় এ যেন চাঁদে মেঘে লুকোচুরি খেলা। আমি দেখে নেই মেয়েটিকে, তার টিকালো নাক, টানা চোখ, চিবুক এবং চুমুকাতর ঠোঁট, গোলাপি সাটিনের জামা,
জর্জেটের ওড়না সে রঙের, বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুল, সুগোল হাতের চিকন আঙ্গুল, ডিমাকার সাদা নখ, সবই দেখা হয়ে যায়। এসব দেখতে দেখতে শহর ছাড়িয়ে যায় বাস। জানালার ফ্রেমে চলমান নিসর্গ, মেয়েটির চোখ সেই নিসর্গের কাছে। আমিও সমর্পিত হই গোলাপি জামার মেয়েটির কাছে। ও যেন এক সজীব নিসর্গ। সহসা রাতের লঞ্চের সার্চ লাইটের মতো তার দৃষ্টি সরে যায় দূরের প্রকৃতি থেকে। চারটি চোখের দৃষ্টি দুটি সরল রেখায় মিলে যায়। ঠোঁটের কোণে হাসি এনে সরিয়ে নেয় সে দৃষ্টি। আবারও সে দূরের সবুজ দেখে, ধান গাছ দেখে। আমি মনে মনে বেন জনসনের লিরিক উচ্চারণ করি, ড্রিঙ্ক টু মি অনলি উইথ দাইন আইস, ড্রিঙ্ক টু মি অনলি উইথ দাইন আইস। আবারও তার দৃষ্টি ঘুরে আসে। আমরা দুজনের দৃষ্টি পান করি। আর 2 স্টপেজ পরেই জয়দেবপুর। ওখানেই নামবো আমি। বিধাতাকে ডেকে বলি, মেয়েটিও যেন সেখানেই নামে। মনে মনে ঠিক করে নেই কিভাবে জেনে নেব মেয়েটির নাম ধাম আরও কিছু। আমার গন্তব্যের মাঝে 1 স্টপেজ বাকি। থেমে গেল বাস। একটি যুবক এগিয়ে গেল গোলাপি জামার মেয়েটির কাছে। এখানেই আমাদের নামতে হবে জুথি। ধন্যবাদ। শুধু দর্শক, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কিছু জরুরি ঘোষণা। আমাদের অডিটোরিয়ামের সামনে হাতের বাম দিকে টয়লেট আছে, অনেকেই খোঁজ করছেন। আর আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদেরকে। আমাদের মেইন স্পন্সর ছিল স্টার কিডস ফ্যামিলি। Our main sponsor was City of Canterbury, AFK International, Shikdar Real Estate. যারা না থাকলে আমাদের অনুষ্ঠান আজকে করা সম্ভব হতো না, তাই ধন্যবাদ তাদেরকে। হচ্ছে না? Ready? শুধু দর্শক শ্রোতা, এবারে আরেকটি নাচ, তবে এবার একটি ছোট্ট মনি অপ্সরা আপনাদের নাচ দেখাবে। চলুন তাহলে আমরা তার নাচ উপভোগ করি। অপ্সরা আসুন। এটা কোথায় রাখবো?
চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে জোনাক জ্বেলেছি জ্যোৎস্না মেখেছি পাড়ার মেয়ে ছেলে বুড়ো নেচে উঠেছি জোনাক জ্বেলেছি জ্যোৎস্না মেখেছি হাওয়ায় দোলা জঙ্গলে মোর দোদুল দুলেছি হাওয়ায় দোলা জঙ্গলে মোর দোদুল দুলেছি বন মহুয়ার সুবাসে আজ নেশায় বসেছি বন মহুয়ার সুবাসে আজ নেশায় বসেছি উড়ু উড়ু উদাস উদাস গানে মেতেছি উড়ু উড়ু উদাস উদাস গানে মেতেছি চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই চুল সাজাবো সই সাদা সাদা আলপনা জবা ফুল তুলে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে সাদা সাদা আলপনা জবা ফুল তুলে সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে দেখো বিটি দুলোরিও দেখো ফিরিস মে সিনকো মাকোরা কই কুই কুই কে দেখো বিটি দুলোরিও দেখো ফিরিস মে সিনকো মাকোরা কই কুই কুই কে দেখো বিটি দুলোরিও দেখো ফিরিস মে হ্যালো, ধন্যবাদ সবাইকে। হ্যালো, আশা করি আপনারা অপ্সরার নাচটা উপভোগ করেছেন। কথা ছিল তুমি আসবে, কথা ছিল তুমি আমায় ভালোবাসবে, কথা ছিল দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার চুল, বাসন্তী বাতাসে গন্ধ ছড়াবে বকুল। যুবক যুবতীর প্রেম যেমন চিরন্তন, তেমনি আবার এই প্রেমের ভুবনে কথা দিয়ে কথা না রাখার বিষয়ে কিছু নয়। প্রিয় দর্শক শ্রোতা, এবার রয়েছে একটি কবিতা আবৃত্তি। বিশিষ্ট আবৃত্তিকার আজাদ আবুল কালামের কণ্ঠে শুনব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রেমের কবিতা কেউ কথা রাখেনি। ধন্যবাদ সবাইকে। কেউ কথা রাখেনি। আমি এটা সেট করি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা ফুরে ঘরের ছাদ ফুরে, তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্সে দেখে দেখে চুচেছে লস্কর বাড়ির ছেলেরা। বেকেরের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের কত রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ, দুরন্ত সারের চোখে বেঁধেছি নীল কাপড়, তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ শ্রোতা, শোনার জন্য। শুধু দর্শক, আবারও আমাদের স্পন্সরদের কথা মনে করিয়ে দিচ্ছি। আজকে অনুষ্ঠানের স্পন্সর ছিলেন স্টার কিডস ফ্যামিলি, সিটি অফ ক্যান্টারবুরি, এএফকে ইন্টারন্যাশনাল, শিকদার রিয়েল এস্টেট। আজকে আমাদের অনুষ্ঠানের মাঝখানে ব্রেক আছে, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা হবে, বাইরে ডিনারের ব্যবস্থা আছে। আরেকটি জরুরি বিজ্ঞপ্তি, কারো কোনো সাহায্যের দরকার হলে আইডেন্টি কার্ড আছে এমন যে কারোর সাথে কথা বলা যাবে। সবার বুকে আইডেন্টি কার্ড ঝুলছে এমন যে কারোর সাথে কথা বলা যাবে, তারা রংধনুর মেম্বার। যে কোনো সাহায্যের জন্য তাদের সাথে কথা বলুন। ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, এবারে থাকছে একটি গান, আর এই গানটি নিয়ে আসছে আমাদের ছোট্ট মনি নাবিলা। গানটি হলো রূপনগরের রাজকন্যা। ওয়েট। হ্যালো, আওয়াজ বাড়বে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।
সুরেরই তালে তালে তোমায় আমি বেঁধেছি, জানি গো জানি আমি তোমারে মন বেঁধেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান্তরাল পার হয়ে আজ তোমার দেশে এসেছি। সবার চোখে রং লাগিয়ে, সবার মনে ঢেউ জাগিয়ে, নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি, জানি গো জানি সবার মনকে নিয়ে চলেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান্তরাল পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান্তরাল পার হয়ে আজ তোমার দেশে এসেছি। ধন্যবাদ। ধন্যবাদ নাবিলা। নৃত্যকলা বাংলা সংস্কৃতির একটি প্রাচীনতম শাখা। সেকালের রাজা মহারাজা থেকে শুরু করে অদ্যাবধি নৃত্যশিল্পীর ঘুঙ্গুরের ঝংকারে নানান রসে এবং কৌশলে মনোরঞ্জন করে আসছে বাঙালি সুধীজনের। সুধীমণ্ডলী, নৃত্যের ছন্দে এবার আপনাদের মনোরঞ্জন করতে আসছে রিদম ডান্স ট্রুপস অজন্তা, অয়ন্তিকা, অরুষা এবং ঋত্বিকা। চলুন তাহলে উপভোগ করি। সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ
বলতে হবে তো। হ্যালো 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 গান নাচ যুক্তি হলো লাস্ট। একটা চেয়ার রাখতে হবে। ধন্যবাদ রিদম ডান্স ট্রুপস। হ্যালো। গান, নাচ, বাঁশি, আবৃত্তি সবই তো হলো, এবার আপা কি করা যায় বলেন তো? আমিও তাই ভাবছি, দর্শকরা কেমন যেন মন খারাপ করে বসে আছে, হাসি হাততালি কিছুই দিচ্ছে না। সত্যি তাই, তাহলে হাসির কিছু হওয়া দরকার। শুধু দর্শক, আপনাদের জন্য রয়েছে একটি হাসির নাটিকা মামা ভাগ্নে, রচনা মোহাম্মদ ওহাব মিয়া এবং পরিচালনা আমি আয়েশা। আর এই নাটকটিতে অভিনয় করেছেন মোহাম্মদ ওহাব মিয়া, লিঙ্কন শফিকুল্লাহ এবং শিরিন আক্তার। চলুন তাহলে এনজয় করি। সবাই মিলে হাসি একটু। থ্যাংক ইউ। মামুর বাড়ি কোন দিকে? কি যেন একটা ঠিকানা দিল, ঠিকানা ঠিক আছে কিনা ঠিকানাটা দেখে নেই। ওহ, হ্যালো হ্যালো হ্যালো, দৌড়ি না। এটা একটা এয়ারপোর্ট হইলো? এয়ারপোর্ট হইলো আমগো বাংলাদেশের বিরাট বড় এয়ারপোর্ট, মানুষ গিজ 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 করে, নো হিউম্যান, আমি তো কোনো মানুষই দেখি না। তারপরে কি করলো, কুত্তা এসে আমারে চেক করলো, সি 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 সি, আমার ইজ্জত সম্মান সব গেছে। কুত্তা দিয়া চেক করা ব্যাপারটা কিন্তু খারাপ না। আরে মানুষ খারাপ করলে তো টাকার জন্য হুশ করে থাকবো, ঘুষ খাওয়ানোর জন্য। কুত্তায় আর যা খাক, ঘুষ কিন্তু খাবো না। হাল্লা রে, আমগো বাংলাদেশের এয়ারপোর্টের সমস্ত কর্মকর্তারা যদি কুত্তা হয়ে যাইতো, এরা যদি কুত্তা হইতো, আপনারা কত আনন্দ করিয়া কত শান্তি দেশে যাইতে পারতেন, তাই না? আল্লাহর কাছে একটু দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাগো এয়ারপোর্টের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের কুত্তা বানিয়ে দাও। মামু কইলো ওই এয়ারপোর্টে নাইমা একটা টেস্ট কিনিয়া লাকাম পয়সা পড়বি। মামুর বয়স বাড়তেছে কিন্তু আক্কেল আক্কেল কিন্তু বাড়ে নাই। আর এই ট্যাক্সিওয়ালার লোকের কোনো বিশ্বাস আছে? জাগিয়া নিয়ে আইছি মাত্র $50, যা হয় হইব, গেলে $50 উপরে যাইব। এই ট্যাক্সি, এই নো স্টপিং, হোয়াট হ্যাপেন? এই দেশের ট্যাক্সিওয়ালারও বেদ্যপ মনে হইতেছে, থামায় না। দেখি একটু আগায় গিয়ে একটু ট্যাক্সি নেই। ওরে মোর আল্লাহ, ওরে মোর খোদা, এটা মোরে কি হুনাইলে আল্লাহ রে আল্লাহ, ও খোদা আল্লাহ, কি হলাম মুই? এই খবর শোনার আগে মোরে হারবার ব্রিজের তো ধাক্কা মারিয়া হালাইয়া দিলা নাকা, মুই শহীদ হইয়া যাইতাম আল্লাহ রে। মোর ভাবিরে কথা দিয়েছিলাম 3 মাসের মধ্যে ওর মাইয়ারে অস্ট্রেলিয়া লইয়া মু 2 জোড়া গরম জুতো মুই কিনে রাখছি। আল্লাহ আল্লাহ রে, এখন আমারে কাজ্জা টুকরা হইয়া নদীতে বাসাই দিলা নাকা আল্লাহ রে আল্লাহ, কি করমু আমি? দেহি ওরে মোর ভাই রুল ভাই, আল্লাহ দেহি বাইরে একটা ফোন লাগাই বাইরে। ও আল্লাহ, কি খবর শুনলাম আমি, খোদা রে খোদা, আল্লাহ রে। হ্যালো হ্যালো, দুত্তরি মেরি, তুমি কেডা? কারে ফোন দিলাম, মাথা গেছে মোর। হ্যালো হ্যালো, ও ভাই, বাইরে খবর আনছো ভাই? হ্যাঁ, ওই দেখি ওর বাইকনারে অস্ট্রেলিয়া লইয়েছে। হয় 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 ভাই, না 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 না, তুমি কইলে হইবে ভাই? হ্যাঁ,
তুমি কইলে হইবে না মুই সর্দার বাড়ির মাইয়া হ্যাঁ 3 মাসের মধ্যে মুই মোর বাগনিরে লইয়ামু বুঝছো হ্যাঁ হয় 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 অত শত বুঝি না ভাই তুমি ফুলিরে রেডি থাকতে কইও হ্যাঁ বুঝছো ভাই মোর মাথা ঠিক নাই ভাই মুই পরে কথা কমু হয় 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 ভাই রাহি এখন রাহি আল্লাহ রে আল্লাহ খোদা খোদা রে ওর সংসারে খাটতে খাটতে মোর হাতের আঙ্গুল বাহা হইয়া গেছে ও মোরে পাইছে কি হ্যাঁ পাইছে কি হ্যাঁ পুতুলের নাহান মোরে নাচাইবে আর মুই নাচবো হ্যাঁ মুই ও সর্দার বাড়ির মাইয়া দাঁড়াও হ্যাঁ এইবার বসবা মনু এইবার বসবা মুই সর্দার বাড়ির মাইয়া কি জিনিস এইবার ওরে আমি বুঝাইয়া ছাড়মু আল্লাহ রে আল্লাহ কমলা কমলা আমার কথাটা শোনো প্লিজ এই খবরদার পাইছো কি তুমি মোরে হ্যাঁ মোড়েও মোরে ডাকবা না তুমি মোরে জলে লাউ কদু পাইছো কি পাইছো তুমি মুই যে মোর ভাবির দ্বারে ছোট হইছি সেইটা তুমি বোঝো বোঝো তুমি হ্যাঁ তুমি বোঝো মুই ভাবিরে কইছিলাম হের মাইয়ারে লইয়াম এখন মোর ভাবি কথায় কথায় মোর বাইরে খোঁটা দেবে হেইয়া তুমি বোঝো বোঝো মোর কপাল বোঝো তুমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ মোরে আর ডাইকো না আল্লাহ রে কমলা হায় 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 হামেদের মা হামেদের নিয়ে খুব অসুবিধায় ছিল আরে ও খারাপ পোলাবানের লগে মিশতে মিশতে নষ্ট হয়ে যেতেছিল ও হো হো ও বিভিন্ন অপরাধের সাথে জড়ায় পড়তেছিল হেইয়া কে বেটা হ্যাঁ টনি আবার কি অস্ট্রেলিয়ায় কারি কিট সেন্টার বানাই রাখছে হ্যাঁ তোমার বাইরে এখানে ঢুকলি ভালো হয়ে যাবে কি মনে হচ্ছে হলো মুই কইয়া দিলাম বুঝছো এই পোলা হ্যাঁ বাংলাদেশেও ভালো কাম করে নাই অস্ট্রেলিয়ায়ও ভালো কাম করবে না আর এই যে দেখতে আসো মগো হ্যাঁ মগো বাঙালি কমিউনিটির পাইন মারবে ইজ্জত মারবে বুঝছো তুমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ ও কমলা হামেদ আমার বাপ মরা ভাগিনা একটু সহায়তা করো শোনেন শোনেন ও তো টুরিস্ট ভিসা এখানে 2-3 মাস থাকবে তারপর চলে যাবে হায় মুই বুঝি তোমার ভাইয়ের মেয়ে এখানে বছর বয়ের পর বছর থাকবে ও তো আর স্টুডেন্ট ভিসা তুমি কেন বুঝতেছো না শোনো তোমার মিডা মিডা কথা মুই বহুত শুনছি এই মিডা কথায় আর চিরা বেচবে না বুঝছো 3 মাসের মধ্যে মোর বাগিনীর দরখাস্ত করবা বুঝছো আল্লাহ আল্লাহ রে তুমি মোর কারগর করতে পারাইছো আল্লাহ জীবনে মোর একটু শান্তিও দিলে না কির পিন্নে তুমি মোরে এই জ্বালা দিলা আল্লাহ কির পিন্নে দিলা আল্লাহ রে ওরে কমলা, আমার খোদা কথাটা শোনো কমলা আমার কথাটা শোনো প্লিজ মামি ও মামি ও মা কথা কয় না নো রেসপন্স হোয়াট হ্যাপেন আরে মামু তুমি আমাকে এখানে কোন চিড়িয়াখানার ভিতরে ইন করাইলা আমার তো দম বন্ধ হয়ে যাইতেছে আজ 5 ডেজ হইলো আমি অস্ট্রেলিয়াতে কাম করেছি একটা দিনের জন্য মামাকে আর মামিকে টুগেদার আমি একসাথে দেখলাম না মামি বাসায় আছে তো মামু নাই আবার মামু আছে তো আমার যে মামাতো ভাই আজিজ হে নাই এদের চোরকির জীবন আরে এখানে কিসের শান্তি শান্তি হইল বাংলাদেশে কি বাংলাদেশের যে কি শান্তি আপনারা বুঝবেন না শুনলাম আমি উইকেন্ডে নাকি সবার লগে সবার দেখা হয় আজকে কি বার স্যাটারডে শনিবার আজকে তো উইকেন্ড দেখি আজকে কি করে মামা মামি বলে দেখা হইব হায় রে জানেন দেশে কত আনন্দে ছিলাম খালি বোমা মারতাম বাজি ফুটাইতাম গাড়ি ভাঙতাম রিক্সা ভাঙতাম আবার যখন গার্মেন্টস ছুটি হইতো দৌড় দিয়ে গার্মেন্টসের কাছে গিয়ে দাঁড়ায় থাকতাম কি করুম কোন ময়নারে না দেখলে তোমার ভালো লাগে না আই লাভ ইউ ময়না আমি বললাম যে আই লাভ ইউ ময়না এই কথা মা হই না কয় আমি বলে নষ্ট হয়ে গেছি আরে মাই আঙ্কেল মামু বলল আমি নষ্ট হয়ে গেছি আর তুমি আমাকে পুল করে অস্ট্রেলিয়া নিয়ে আসলা আরে কি বিজনেসের একটা যে প্ল্যান আমি বাংলাদেশে করছিলাম আমি টাকায় রেড হয়ে যাইতাম
আরে মামু, আমার থেকে তোমার অস্ট্রেলিয়ায় বসে তোমরা সংসার চালাইতে পারতা, আমার মাথায় বাড়ি দিয়া তুমি আমার অস্ট্রেলিয়ায় নিয়ে আসলা। খালি প্ল্যানটা শুনেন, বাংলাদেশ সরকার ঘোষণা করছে বোমাবাজরে ধরাই দিলে বলে 1 লাখ টাকা দেয়। আমি করতাম কি 10,000 টাকা দিয়ে একটা বোমাবাজ হায়ার করতাম, আবার আরেকটা তারে ধরায় দেওয়ার জন্য 10,000, ইনভেস্ট হলো 20,000, লাভ হলো 1 লাখ, খারার উপর 80,000 টাকা লাভ। আরে মামু, আমার মাথায় বাড়ি দিলা। ওই যে মাই মামি থাকে বাবনিয়া, মনে হয় ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া। আরে মামি কি আছে তোমাগো? তোমাগো বাসায় তো একটা কাজের বেটি পর্যন্ত নাই। এই কথা যদি বাংলাদেশে লিক হইয়া যায়, আমার ইজ্জত সম্মান কিছু থাকবে? আরে বাংলাদেশে গিয়ে আমি এখন মুখ দেখাবো কেমনে? নো, দেখেন আমার অবস্থা। মামু মামু মামুর বাসা দেখেন। মামু বাংলাদেশে 10 তলা বাড়ি করে রাখছে, সেক্রেটারিয়েটের লোকজন ভাড়া থাকে, আর মামু 2 রুমের একটা বাসা নিছে, বাঙ্গাচুরা বাসা, থাকার জায়গাটা পর্যন্ত আমার নাই। এই দেখেন আমার অবস্থা, যখন যেরকম খালি হয় এই ঢুকে পড়ি। হোয়াটস হ্যাপেন? আমি এখানে থাকবো না মামু, নো ওয়ে, আমি বাংলাদেশে চইলাই যাব। গোয়িং ব্যাক টু বাংলা। আহমেদ, কেমন আছিস ভাগিনা? কি হয়েছে তোর? একা একা বিড়বিড় করে কার সাথে কথা বলছিস? নো নো মামা, কপাল নিয়ে একটু রিচার্জ করতেছি। কি? তুমি বুঝো না কি হয়েছে? কেন, কি এই হলো? যে 2 days 5 days আমি বাংলাদেশে থেকে এখানে আসলাম। হ্যাঁ, কি এক শফি ভাই না টফি ভাই, তার হাত ধরাই দিলা। শফি ভাই। শফি ভাই, সে আমাকে সিটিতে নিয়ে যায়, সিটি দেখায়, নাইটে আমাকে এখানে নামায় দেয়, সকালে নিয়ে যায়, নাইটে নামায় দেয়। আইসে দেখি ইউ নো হোম, তুমি তাই? বাসায় নাই। এই খবর ভাগিনা। মামি নাক ডাকায় ঘুমায়। আমার আমার ওই যে খাওনটা পর্যন্ত নিজ সাথে খাইতে হয়, খাওয়ার পরে আবার আমার এইগুলো তুইতে হয় মামু। আহা, What? কত কষ্ট What তোমার। is life মামু? অস্ট্রেলিয়ায় তোমাকে এটা কি মন জীবন? ও এই কথা। হামেদ শোন এদিকে। কি মামু? তোর মামি তো অনেক সকালে কাজে যায়, তাই একটু আর্লি ঘুমিয়ে পড়ে। আর আমি তো রাতের কাজ করি রে। What? কেন? নাইট ওয়ার্ক? হ্যাঁ। সিসি মামু, আমার তো লজ্জায় মাথা হেড হইয়া যাইতেছে। আরে লজ্জার কি হলো তোর? হ্যাঁ, তুমি করো নাইটের কাম, দাও আমার পাসপোর্ট দাও, আমি এখনই বাংলাদেশে চলে যাব। এই বোকা, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। ও মামু, নো, আমি তো মাথা হট করি না, মাথা তো নিজেই হট হয়ে যায়। তুমি করো রাইতের কাম, ইট মিন্স তুমি ঠিক করো, রাইতে তুমি সিটিতে এসে চুরি ধরলাম মামু। এক থাপ্পড় দিয়া তোর দাঁত ফালাই দেবো ফাজিল। তোর আমি একবারও বলছি আমি চুরি করি? না, ওই যে তুমি কইলা নাইট ওয়ার্ক মানে তো চুরি করা। ওই চুরি কি সব রাতের বেলাই হয়? এই যে দিনের বেলায় চুরি হয় না, একজনের ব্যাংকের টাকা আরেকজন নিয়ে যেতেছে, আর আমাদের সোনার বাংলাদেশে অফিস আদালতে বৈশা যে মানুষ চুরি করতেছে, ওই চুরিগুলা কি দিনের বেলায় হয় না রাতের বেলা হয় বল? ইউ আর রাইট মামু, আমার মনে হয় তুমি কারেক্ট। মামু শুনো মামু, তুমি বাংলাদেশে যে ব্যাংকে কাম করতা, এই দেশে এই টাকা বলে কেটে মাইরে দিছে। এখন বুঝছস? ইয়েস মামু, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা মামু, হ্যাঁ এটা তো বিগ মানে ধনী ধনী লোকদের কাজ। তাই? মামু একটা কথা বলো তো, বলি। এই এই ধনী লোকরা চুরি করে না চুরি করতে করতে মানুষ ধনী হয় বলো তো? ভাগিনা, এই দায়িত্বটা আমি তোরে দিলাম, তুই এবার বাংলাদেশে গিয়া রিসার্চ করে একটা প্রজেক্ট বানাবি, তারপরে এই উত্তরটা তুই আমারে দিবি। নো প্রবলেম। ক্লিয়ার? ক্লিয়ার মামু, সব গুড। সব কিছু ক্লিয়ার না হইলো মামু, আমার একটা কিছু ক্লিয়ার হলো, সেটা হলো আবার কি? যে চুরি ছাড়া বড় লোক হওয়া যাবে না। কত লোক। সরি মামু, তুমি যা করতেছিলে সেটাই করো, তুমি চুরি করো, আমিও তোমার সাথে তোর এবার সত্যি সত্যি থাপ্পড় লাগামু ফাজিল। তোরে আমি কখন বলছি আমি চুরি করি? শোন, আমি এই দেশে সৎ পথে টাকা উপার্জন করি। আমি ছোট্ট ঘরে থাকতে পারি, 2 রুমের বেডরুমে, কিন্তু আমার ঘরে অনেক শান্তি আছে। শোন, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফরেস্ট কারেন্সপন্ডেন্স ডিপার্টমেন্টে কাজ করি। আচ্ছা, বুঝতে পারছিস? বুঝছি মামু। ওই দেশে যখন দিন, সিডনিতে তখন রাত, তাই তো আমাকে রাতের কাজ করতে হয় রে বোকা। ও মামু, একেবারে ক্লিয়ার লাইক ওয়াটার। তোমার বাইকনারে তুমি কাঁচা পোলা মনে করো না। হ্যাঁ,
এটা তো না বোঝার মতো কিছু হলো না, এটা কেমন ইজি ব্যাপার। মামু এই যে ফরেনসিক না জানে কি কইলা, এইটা একটু যদি বুঝায় কইতা। দেখেন আমার বাইকনার অবস্থা। এই বেটা, বাবা ফরেনসিক না গাদা, আমি বলছি ফরেন মানে বিদেশ, বিদেশ। ও আমি কিন্তু সেটা জানতাম মামু। আমি কিন্তু যেটা জানতাম মামু, ওই অস্ট্রেলিয়া আসার আগে আমি যে টাকা পাঠাইলাম তোরা ইংলিশ কোর্স করার জন্য, ইংলিশ কোর্স শেষ করছস? ইংলিশ তো মামু, ইংলিশ কোর্সটা আমিও করতে চাইছিলাম মামু, সময় তো পাইলাম না। সময় পাইলি না মানে তাহলে কি করছস? ও মামু তুমি তো বাংলাদেশের কোনো খবরই দেখি রাখো না। খবর রাখি না মানে আমি প্রত্যেকদিন ইন্টারনেটে পত্রিকা পড়ি। তুমি যখন টাকা পাঠাইছো বাংলাদেশে তখন তো একেবারে মহা উৎসব চলতেছে, কিসের উৎসব? কোন কখন কিসের আনন্দ মেলা? আমি তো শুনলাম আজকে হরতাল, কালকে অবরোধ, পরশুদিন ভাঙচুর, তারপর পেট্রোল বোমা। আরে তুই কি বলস? মাই আঙ্কেল ওইগুলোর মধ্যেই তো আনন্দ। আনন্দ মানে? তুমি খালি একটু দৃশ্যটা চিন্তা করো, আসতেছে ট্রাক, আমি হাতে ইট নিয়ে দাঁড়ায় রয়েছি, আসছে কাছে মারছি, ওরে বাপ কি ডেঞ্জারাস পোলা। ঢুকে গেছে। আবার মনে করো মামু একটা রিকশাওয়ালা আসতেছে ফোরম্যান, আমি তার কানে ধরে একটা মোচড় দিয়া করে ছোট হাওয়াটা লোক। ছেড়ে দিলাম। এত ছোট লোক তুই? যদি বেশি কিছু করছে তো আগুন ধরাই দিছি, আনন্দ করছি। কি করছিস? আমরা আনন্দটা ভালো করছি না মামু? এইটা তোর কাছে আনন্দ লাগলো? আর কি কি করতি বলতো আমারে? ও মামু আসল কথা তো বলাই হয় না, আসছে পুলিশের গাড়ি, মারছি বোমা, ওরে পুলিশ দিছে দৌড়ানি, আমরা পিছাইছি, আবার আমরা দিছি দৌড়ানি, পুলিশ পিছাইছে। আহা, ওরে মামু কি আনন্দ! কি যে আনন্দ, মনে হয় যেন ডিজিটাল দড়ি টানাটানি। তুমি না দেখলে বুঝতে পারবা না মামু। তাই ও মামু আমি এত কিছু বুঝি না, সব বোঝা তোরাই বুঝোস। এই আজিজ, আজিজ শক্ত দেহে একটা বেতলে আয়। ক্যান নিয়ে আসো, ক্যান ক্যান। ও মামু তুমি ক্যান দিয়ে কি করবা? বেত দিয়া তোর পিঠের চামড়া তুললে আমি জুতা বানামু। মামু থাকে উইকেন্ডের দিন করা দরকার নাই, কাল পরে করবো, আমি চাই। এদিকে আয়। কে? শোন, তুই এই যে খারাপ কাজগুলা করস, তোর লজ্জা লাগে না? সি কি যে বলো মামু, পলিটিক্স করি না, পলিটিক্স করলে লজ্জা থাকলে পলিটিক্স করি কবে হাউ? তুই করস পলিটিক্স, তুই Yes, করস মামু। রাজনীতি। ওই কোন দল করস তুই? কোন ও দল করস? মামু এইটা কি ঠিক আছে কিনা? ওই যে গণজাগরণের মঞ্চেও গেছি, আবার মসজিদ থেকে একটা টুপি চুরি করে মাথায় দিয়ে এই শোনেন। হেফাজত ইসলামের মিটিংও গেছি। গণজাগরণের মঞ্চ করো? মামু তোমার ভাগনা হলো একটা ম্যান অফ ওয়াটার, মানে আহ। পানির মতো মানুষ, যে আহা। পাত্রে রাখবা সেই পাত্রে দেখবা ধারণ করে গেছে। আহা। তার মানে তুই করস রাজনীতি, তোর নাই কোনো নীতি, ঠিক না? তোর মতো রাজনীতিবিদদের জন্যই তো দেশের এই অবস্থা। তোর পিঠে বেত না ভাঙলে তুই ঠিক হবি না। এদিকে আয়। আমার একা মারবা কেন? আমি একা করি নাকি? বাংলাদেশে অনেকেই করে, যদি মারে সবারই মারবা, আমার একা মারবা কেন? ইটস নট ফেয়ার মামু। এদিকে আয়। তুই আমার বাগিনা, বেত আমি তোর পিঠে ভাঙবো, তোরে মানুষ করবো। আর ওইসব বদমাশদের মানুষ করবে দেশের জনগণ। দেশের জনগণের উপরে এই দায়িত্ব আছে। ঠিক মতো মেট্রিকটা পাস করতে পারে না, রাজনীতি করে। মামু রাজনীতি করতে ওই বড় পাশের দরকার হয় না, পাঁচটা না। আমি ঠিকই করতাম। আমি পরীক্ষার হলে গেছি পরীক্ষা দিতে, প্রশ্ন দেখা শরীর কাঁপাই আসছে, জ্বর। আমি কি করব? আহা, তোমার জ্বর আইছে সেকেন্ড বললো? মনে করলাম যে মফস্বল থেকে পরীক্ষা দেই। ভালো বুদ্ধি। মামু আমি তো রেডি হইয়া পরীক্ষার হলে গেছি। তারপর কি কইমু মামু, এইরকম একটা বাইকটা একটা ম্যাজিস্ট্রেট বদ কি আমার বেয়াদব পিছনে দেখছেন? এসে 1 ঘন্টা দাঁড়ায় রইলো। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা দেওয়া যায়? পরীক্ষার হলে যদি স্বাধীনতাই না থাকে, আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য? স্বাধীনতার প্রতিবাদ, স্বাধীনতার মর্যাদা আমরা মানতে পারি না, পারবো না। আমি মামু প্রতিবাদ করে হল থেকে বেরিয়ে আসছি, পরীক্ষা দেই নাই। ভালো করছি না? ও খুব ভালো করছো। দেশের স্বাধীনতার নাম বেচা তোমাদের মতো রাজনীতিবিদরা এইভাবেই তোমরা খাইতেছ, তাই না? তারপর কি হলো ক? তারপর তো মামু এইবার যখন ওই যে পরীক্ষার দিন পড়ছে অবরোধ, হ্যাঁ? আমি চিন্তা করলাম দেখলাম যে অবরোধ জীবনে তো সবসময় এরকম মহা অবরোধ আসে না। না। পরীক্ষা তো এভরি ইয়ার কাম, হ্যাঁ, হ্যাঁ। এভরি ইয়ার আসে। হ্যাঁ, হ্যাঁ। আমি চিন্তা করলাম পরীক্ষা এবার দিব না, জালো আগুন জালো করতে করতে মামু রাস্তায় নেমে গেছি, পরীক্ষা দেই নাই। বাহ, পরীক্ষা না দেওয়ার খুব ভালো একটা উসিলা পাইছো বাকি না? এইবার কি হলো তাইলে তোমার?
তারপরে কি করলা? ওরে মামু, তারপরে তো আসল জিনিস, এগুলি তো কোনো কারণ না। ওই যে আমাকে পাশের বাড়ির মজিবর ইউনিভার্সিটিতে পড়ে, হে কইলো মজিবর? 4 ইয়ার্স নাকি এক ক্লাসে পড়লে নাকি অনার্স ডিগ্রি দেয়। আমি কই চিন্তা করলাম 3 বছর Honours যখন degree নিব। দিলাম, আরেক কথা বছর শুনে। দেই, একবারে 4 বছরে অনার্স সহ মেট্রিক পাস করবো আর কি। ওরে আমার খোদা, আমার এই বাইকটা অনার্স ডিগ্রি নিব, সে পাস করতে পারে না ম্যাট্রিক। ওই বেটা এদিকে আয়। তুই তো ফরেনের বাংলাই জানোস না, তুই কিসের ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিবি? কি হচ্ছে মামু, এই যে আমি স্পোকেন ইংলিশ নিয়ে আইছি না, আমি পয়রা শিখা ভালামু। এই যে স্পোকেন ইংলিশ এটা নিয়ে তো ঘুরতাছস, তুই কবে পড়বি আর কবে স্পোকেন ইংলিশটা নো শিখবি? মামু নো, তুমি এটা বলতে পারো না। আমি গতকাল গেলাম কুকি বিচে গেছি গতকাল, ওই যে শফিক ভাইয়ের সাথে। কই? কুকি ওই যে কুকি বিচ। কুগি বিচ? আরে গাদা কুগি না, কুজি। হ্যাঁ, তুমি কইলি ঠিক, আমি কইলি ঠিক, স্পেলিং দেখে নিও। তো এই পাগলের শোনো মামু, কি একটা এই সাদা একটা মহিলা এই হাফ প্যান্ট পরে এসে আমাকে বললো, কি নির্লজ্জ দেখছেন? হামেদ হাউ ইজ গোয়িং? আমি বললাম মাই মাদার বাদার, মানে আমার মামার বাসা গোয়িং, আমি যাচ্ছি। তাই না? সে আমার ইংলিশ শুনে এত খুশি হয়েছে, চলে গেল হাসতে হাসতে। বাহ, খুব সুন্দর উত্তর দিছো। এদিকে আসো ভাইদা। তো ওই যে হাফ প্যান্ট পরা সাদা মহিলাটা তোমার নাম জানলো কেমনে? আমার নাম জানবো না মামু, আমি তাই তো, আমার নাম জানলো কেমনে? শোন ও এদিকে মামু। আয়, গাদা। হ্যাঁ, তোর তো মাথা ভর্তি গোবর, কি? তুই কিছুই বুঝবি না। কাউটা আমার মনে হয় ওই মহিলা জিজ্ঞেস করছে হাই মেট, আর তুমি বুঝছো হামেদ, তাই না? ও নো নো, ওই মহিলা জিজ্ঞেস করছে তোমারে হাউ ইজ গোয়িং। এই দেশে একজনের সাথে আরেকজনের দেখা হলে সব সময় জিজ্ঞেস করে দিনকাল কেমন যাচ্ছে। No. তোমারে জিজ্ঞেস করে নাই মামুর বাড়ি যাইতাছো না চাচার বাড়ি যাইতাছো? নো মামু, ব্যাড ইংলিশ, দ্যাট গার্ল ব্যাড ইংলিশ, নো মামু, ওগুলো যে বাদ দাও। বাংলাদেশ থেকে তোমার জন্য মা অনেক জিনিস পাঠাইছে, সেগুলো আমি এখন কি ওপেন করবো মামু? না, কোনো জিনিস বাইর করার দরকার নাই, আমারে মুখে বল, মুখে বললেই হবে। মামু, ভাই বের করিস না। অনেক জিনিসই পাঠাইছে, কিন্তু সেগুলো আমি এখন বের করবো না। কিন্তু একটা জিনিস মা দিয়ে বললো যে তোর মামুর হাতে দিবি, আমি সেই কথা পালন করলাম, একেবারে তোমার হাতে দিলাম। ধরো এইখানে এখন Open সব করো। জিনিসই কিনতে পাওয়া যায়, তুই আমার জন্য আবার কি জিনিস আনছো সেগুলা? মামু, এটা হলো শুটকি মাছ, ড্রাইড ফিশ মামু। তুমি নাকি ছোটবেলায় খুব পছন্দ শুটকি করতে। মাছ পরে কে আনতে বলছে? আর শুটকি মাছ নিয়ে তুই কোয়ারেন্টাইন পার হইলি কেমনে? আরে তোমার ব্যাগ না মামু, কোয়ারেন্টাইন কোনো ব্যাপার না, যে কোনো জায়গা দিয়ে যাইতে পারে, পানির উপর দিয়ে যাইতে পারি আমি। তাই এই হামেদ, ওই বেটা আমি তো পান খাই না। ওই এটা তো দেই জর্দার কোটা, আমি কি পান খাই রে বেটা? ও মামু, কিছে? মামু, হ্যাঁ, এটা তো জোরদার কোটা না মামু, এটা কি? এটা তো হোমমেড বোমা মামু। ওই হামেদ, না, হামেদ! বুম! মামু, ও মামু, ফুটে নাই মামু, উঠো। কমলা, ওয়াক আপ মামু, কমলা, উঠো। আমি কি মইরা গেছি না বাচ্চা রইছি কমলা? দূরু মামু, মইরা গেলে কথা কও কেমনে? হাউ স্পিকিং? আমার হাতে পায়ে তো কোনো উঠো। জোর পাই না বাইক না। কি হয়েছে? দেখ আমার পায়ে কত জোরে চিমটি দিতাছি, আমি তো কিছুই টের পাই না। আরে মামু, এটা তোমার পা না, এটা আমার পা ধরে চিমটাইতেছো, তুমি কেমনে ভূত পাইবা? জায়গা মতো দেও না। এই দেখো, আমি যেটার মধ্যে ধর, মামু, আমি একটু উঠি। ভারত যেটার মধ্যে বসছি, বাংলাদেশে আমি রাইকে আইছি। খুব ভালো কাম করছো বাইক না, তুমি আমারে বাঁচাইছো, আমার বাইচা জীবনটা গেছি তুমি মামু। বাঁচাইছো। আমি অনেক বাঁচা বাইচা গেছি। আহারে বাইক না, তুমি খুব একটা ভালো কাম করছো। সেটা আমি বাংলাদেশে এমন জায়গায় রাখছি, পুলিশে খুঁজে যাওয়া পাবো না। কোন ওই যে জায়গায় রাখছো মা- বাকি না? পানির বাটা আছে না, এর নিচে রাখছি মামু। হামেদ? লুকাইয়া। হামেদ? মামু, কি মামু? তুই করছস কি? কি হয়েছে মামু? তোর মার পানের বাটার ওইখানে তুই এটা লুকায় রাখছস? হ্যাঁ, অনেক তোর গোপন মা জায়গা। যদি এখন পান খাইতে যায় আর যদি বোমা ফাইটটা মরে? ও মামু, মামু গো, আমি তো এইভাবে চিন্তা করি নাই মামু। মামু, তুমি একটা টেলিফোন করো, মার একটা টেলিফোন করো, কয়ে দাও মামু। রাখ, আমি দেখতেছি। তাড়াতাড়ি করো মামু। হ্যালো, হ্যালো,
হ্যাঁ, আমি হামেদের মামা বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। চকির নিচে রাখছি মামু, চকি। ও, হ্যাঁ হ্যাঁ, পানের বাটা। হামেদের মাকে একটু দাও। কি কিভাবে? ও মামু কি হয়েছে? কখন? কি হয়েছে মামু? কি হয়েছে? হামেদ, কথা কও না কে মামু? হামেদ রে, তোর মান নাই রে হামেদ। আমার মারে আমি নিজাতে বাইরে পালাইছি মামু। তুমি আমার শাস্তি দাও মামু, তুমি আমার শাস্তি দাও। সেই তো বুঝলি রে হামেদ, অনেক দেরিতে বুঝলি। মামু, মামু গো, আমি দেশে যাইবো মামু। আমি কোনোদিন আমার মার কথা শুনি নাই গো মামু। মায়ের কত কষ্ট দিছি মামু। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো গো মামু। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো গো তুই মামু। থাক হামেদ, আমি তোর টিকেটের ব্যবস্থাটা করি হামেদ। না মামু, এখনো অনেক সময় আছে। আমার মারে আমি হারাইছি, কিন্তু আমার দেশ তো আছে। আমার দেশ, আমার মা। মা গো, আমি আইতেছি মা, তোমার কোলে আমি মাটির টানে আমি ফিরে আসতেছি মা। আমি কোনোদিন তোমার অবাধ্য হবো না গো মা, কোনোদিন তোমার অবাধ্য হবো না গো মা। হামেদ দেশে চলে গেল। আমরা জানি না হামেদের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমরা জানি না বোমাবাজরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে কিনা। এরকম নিরাপত্তাহীনতার মধ্যেই চলবে জীবন। আশা নিয়ে বেঁচে আছে মানুষ। হয়তো আগামী দিনগুলো আরও সুন্দর হবে, আমরা সেই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ। এই মনু, এই শেষ নয় টুকু, আমি আসলে এখনো সেই নাটকের মধ্যে ডুবে আছি। আশা করি আপনাদের ভালো লেগেছে নাটকটা। একটু পরে আপনাদের জন্য আরো হাস্য এবং কৌতুক আছে। তো তার আগে আমরা এখন আরেকটি নাচ দেখব। আর এখন নাচ নিয়ে আসছে আমাদের জনপ্রিয় নৃত্যশিল্পী অর্পিতা ঘোষ, তার সাথে থাকছে হেনা এবং নুজাত, এবং নৃত্যটি পরিচালনা করেছে অর্পিতা ঘোষ। চলুন তাহলে দেখি। এই পাশা ভাই, আপনি চলে গেলে হবে কি? আমাদের আরেকটা নাটক আছে। না জানি কি মন্ত্র পড়ি, আরে না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা। সেই অবধি আর সেই অবধি লাগলো আমার সম্পীড়িতের জ্বালা রে, সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল।
সে ফালাই আল্লাহ আর গায়ে গানা শোনা বন্দে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল দিওয়ানা হইয়া হাসান কি সাথে কি করে দিওয়ানা হইয়া হাসান কি সাথে কি করে মারো কাটো আমায় মারো কাটো যাই করো থাকবো চরণ তলে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল এই যে এই যে স্ক্রিপ্ট একটু দেন এই যে স্ক্রিপ্ট একটু বস দাও না প্রডিউসার শুধু প্রডিউসারটা বলো পিটা বলো আর ধন্যবাদ অর্পিতা এবং তার দল। শুধু দর্শক শ্রোতা, অপসংস্কৃতি যখন গিলে খাচ্ছে আমাদের সংস্কৃতিকে, তখন একদল মুনাফালোভী ব্যবসায়ী বাংলা সংস্কৃতির সাথে লবণ, মরিচ আর পাশ্চাত্যের মশলা মিশিয়ে বিকৃত করে ছেড়ে দিচ্ছে বাজারে। আর নতুন প্রজন্ম সংস্কৃতি মনে করে এটাই গিলে খাচ্ছে অবাধে। শুধু দর্শক, আপনাদের জন্য এবারে প্রযোজনা একটি কৌতুক নাট্য, দ্য স্ক্রিপ্ট রাইটার। আর এটার রচনা এবং পরিচালনা করেছেন আজাদ আবুল কালাম এবং চরিত্র রূপায়ণে আছেন আজাদ আবুল কালাম এবং নাফিস আহমেদ। চলুন তাহলে উপভোগ করি। 370 ভূতের গলি 370। এই যে ভাই, এটা কি 370 ভূতের গলি? আপনার কি দরকার? না মানে আমি একজন এই লোককে খুঁজছি। 370 ভূতের গলি ডিরেক্টর সাহেবকে খুঁজছি। হ্যাঁ, আপনি আমাকেই খুঁজছেন। আচ্ছা, আপনার আসার কথা 6টায়, আপনি আসলেন 7টায়। আপনি আমাকে 1টা ঘন্টা নষ্ট করে দিয়েছেন। আরে ভাই, আপনি বুঝছেন না কেন? এইটা বাঙালি সময়, 7টায় বললে 9টায় আসবো। এই বাঙালি হয়ে বাঙালি সংস্কৃতিটা আপনি জানেন না? বাহ, আপনি না সেদিন পাবে বসে যখন গিলছিলেন, তখন আপনাকে বাঙালিত্বের কথা বললে আপনি আমাকে শোনালেন, উই আর অস্ট্রেলিয়ান, উই নিড টু ফলো অস্ট্রেলিয়ান ওয়ে অফ লাইফ। সেখানে টাইম ভ্যালু আছে। আপনার টাইম ভ্যালুটা কোথায়? আরে ভাই, বুঝছেন না কেন? সব কিছু তার ফলো করা যায় না। বুঝতে পারছি, সুবিধাবাদী বাঙালি। আচ্ছা, আপনি তো স্ক্রিপ্ট রাইটার, তাই না? হ্যাঁ, আমি আপনাদের জয় একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার। আচ্ছা, এখানে কি লেখা বলেন তো? আমি লিখতে পারি, বলতে পারি, পড়তে পারি না। বাহ, বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার, বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে না। আচ্ছা, আপনার আর কি খ্যাতি আছে বলেন তো? আপনাদের দোয়ায় আমি একজন জগৎ বিখ্যাত খ্যাতনামা ব্যক্তি। এই ধরেন, আমি একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার, আবার একজন বিখ্যাত ডান্স ডিরেক্টর, আবার একজন মিউজিক ডিরেক্টর। ড্যান্স ডিরেক্টর? হ্যাঁ। আচ্ছা, আপনি আমার নায়িকাকে ড্যান্স শেখাতে পারবেন? আরে, আপনার নায়িকা কেন, আপনাকে শুদ্ধ ডান্স শিখিয়ে দেবো। আমাকেও পারবে? হ্যাঁ। আচ্ছা, দেখান তো। দেখবেন? দেখ। আচ্ছা, আপনাকে আমি প্রথম দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তার আগে আপনাকে আমি একটা ইন্টারভিউ নেই। আচ্ছা, কিছু করছেন? হ্যাঁ, করছেন। আচ্ছা, আপনি ওই পানির ট্যাপ খুলতে পারেন? হ্যাঁ, ট্যাপ খুলতে পারেন? বাহ, হয়ে গেছে। আপনি বাতি লাগাইতে পারেন? বাতি লাগাইতে পারি। বাতি? আপনার বাসায় তেলাপোকা আছে? অনেক তেলাপোকা আছে। আপনি তেলাপোকার পায়ে পিছে মারতে পারেন? হ্যাঁ, মারছি। আপনার হয়ে গেছে? কিভাবে হলো? আপনি ড্যান্সার হয়ে গেছেন। আমি? হ্যাঁ। আচ্ছা, দেখান তো। আপনি দেখাবেন? এই ধরেন, আপনি ওই যে পানির কল আছে না? কল আছে। আপনি কল খুললেন, হ্যাঁ, আর ওই বাতি,
বাতি লাগালেন, হ্যাঁ? আর ওই তেলাপোকা পায়ে পিসা তেলাপোকা লাগালেন, আচ্ছা। কল খুললেন, মাটি তেলা গেলেন। বাহ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে দেখে আমাকে দিচ্ছি। সে- হ্যাঁ, ধরেন আপনি পানের কল ট্যাপ ছাড়েন, ট্যাপ ছাড়েন, ট্যাপ ছাড়লাম। হ্যাঁ, ওই বাতি বাতি লাগান, লাগালাম, বাতি হ্যাঁ, লাগালাম। বাতি লাগান, ট্যাপ ছাড়েন। আর ওই তেলাপোকা পিসা মারবেন কিন্তু হ্যাঁ, পায়ে। তেলাপোকা হ্যাঁ, মারবো। হ্যাঁ, বাতি, কল আর হলো তেলাপোকা। বাংলাদেশ হয়েছে না? বাহ, কি সুন্দর ড্যান্স ডিরেক্টর, এত সুন্দর ড্যান্স পারেন আপনি। আচ্ছা, ড্যান্স তো গেল, এখন আমার সিনেমার একটা কাহিনী লেখা দরকার। আরে এই জন্যই তো এসেছি। আচ্ছা, সিনেমার কাহিনীটা পাঁচ মিশালি, সেখানে গান থাকবে, নাচ থাকবে, আর নায়ক নায়িকার ঢলাঢলি থাকবে। শেষে নায়কের টোকা খায় ভিলেন মারা যাবে। আরে এটা জব্বর কাহিনী। আমি তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম একটা কাহিনী লিখে ফেলছি। রাস্তায় আসতে আসতে কাহিনী লেখা শেষ। হ্যাঁ, আজব। আচ্ছা, শোনান তো দেখি। শুনবেন? আচ্ছা, আপনাকে বলছি, মনে করেন সুন্দর একটা গ্রামের দৃশ্য। সুন্দর গ্রামের দৃশ্য। ওই গ্রামেরই একটা বোবা মেয়ে, নাম হচ্ছে কোকিলা বানু। বোবা মেয়ে কথা বলতে পারে না, নাম কোকিলা বানু। ওর নাম তো রেখেছে তার বাবা মা, আপনার অসুবিধাটা কি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শোনেন, তারপর ওই গ্রামেরই আরেক যুবক ছেলে, আচ্ছা, তার নাম হচ্ছে সোনামিয়া, কিন্তু কানে শোনে না। নায়ক সোনামিয়া কথা বলার কানে শোনার ক্ষমতা নেই? না, কানে শোনার ক্ষমতা নেই। বাহ, বলেন। হ্যাঁ, শোনেন, তারপর ওই নায়িকা যখন পুকুর ঘাটে কলসি নিয়ে জল আনতে যায়, আর ওই সময় নায়িকার গান গাইতে ইচ্ছে হলো এবং নায়িকা গান শুরু করলো। আজব কাহিনী আপনার। আপনি না একটু আগে কইলেন নায়িকা বোবা, সে কথা কইতে পারে না, না, গান মানে- গায় কেন? এমনিতেই নায়িকা গান গাইতে পারে না, কিন্তু যখন আবার ওই নায়িকার ফিলিংস আসে তখন আবার গান গাইতে পারে। আচ্ছা, ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপর ওই নায়িকা যখন গান শুরু করলো, আচ্ছা, তখন নায়ক এই দেখার গান শুনা সে দৌড়ে ফিরে আসে। আচ্ছা, তা সোনামিয়া কানে শুনতে পারে না, আবার গান শুই না, দৌড়াই আসে কেমনে? না, মানে এমনিতে শুনতে পায় না, কিন্তু আবার ওই যখন নায়িকা গান ধরে তখন আবার শুনতে পায়। বুঝতেই পারছেন, যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বলছি। বলেন। হ্যাঁ, তারপর যখন ওই নায়িকা পুকুর পাড়ে, যখন ওই ধরেন বৃষ্টির জলে আর হলো বৃষ্টির পানিতে আর হলো পুকুর পানিতে যখন ভিজা কিছু ঘষাঘষি ডান দিচ্ছে, ওই মুহূর্তে নায়কের চাচা সেটা দেখা পেলে পুকুরের তাল গাছের ফাঁকি দিয়ে, যেখানে জন্মান্ধ। ইস রে, নায়কের চাচা জন্মান্ধ, সে আবার কেমনে নাচ দেখে? দেখছে, তো স্বপ্ন দেখছে। আচ্ছা, আপনি এটা স্ক্রিপ্ট না স্বপ্ন বলেন তো? ওই যাই হোক, আপনি আমাকে স্ক্রিপ্ট লিখতে বলছেন, আমি স্ক্রিপ্ট লিখছি। আচ্ছা, বলেন। আচ্ছা, শোনেন, এই না দেখা নায়কের চাচা রাইগা যাইয়া, সে যাইয়া ওই নায়কের বাবাকে বলে দেয় যে কিনা প্যারালাইজড। আর এই কথা শুন না নায়কের বাবা দাবাস করে দাঁড়িয়ে যায়। প্যারালাইজ রোগী দাঁড়াইলো কেমনে? হ্যাঁ, সে এরকম করে দাঁড়িয়ে যায় রাগের মাথায়। তারপর নায়কের বাবা তার গুন্ডা বাহিনীকে হুইল চেয়ারে করে পাঠাও, যাও নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে আসো। হুইল চেয়ারে করে কিডন্যাপ করতে গেছে? হ্যাঁ। কে কারে কিডন্যাপ করে? ও, সেটা প্রোডাকশনের ব্যাপার, এটা আপনার টেনশন না। আচ্ছা, বলেন আপনি। হ্যাঁ, তারপর শোনেন, যখন তার এই না শুনা নায়ক প্রচন্ড রেগে যায় এবং এইখানে অ্যাকশন শুরু। অ্যাকশন? হ্যাঁ, মনে করেন একটা লং শট। লং শট, নায়ক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার গ্যারেজের দিকে, এবং গ্যারেজে যায়া নায়ক তার 200 সিসি ঘোড়াটার উপর চেপে বসে। গ্যারেজ থেকে ঘোড়া নিচ্ছে? হ্যাঁ, নিচে। গরু গাধা ছিল না গ্যারেজে? না, ছিল না, কারণ ওই প্রোডাকশন এখানে ঘোড়া রাখছে, তাই ঘোড়া নিছে। আচ্ছা, হ্যাঁ, শোনেন, আপনি কিন্তু সিরিয়াস হচ্ছেন না। তারপর যখন নায়ক ঘোড়া থেকে নাইমা, হ্যাঁ, তারপর নাইমা ওই যে প্রাইভেট কারের দরজা বন্ধ করলো। আপনি একটু আগে বললেন ঘোড়া, এখন প্রাইভেট কারের দরজা বন্ধ করলো কেমনে? ওইটা প্রোডাকশনের জিগান, এটা আমি জানি না। আচ্ছা, আগে বাড়ান। হ্যাঁ, তারপরে নায়ক যখন দরজা বন্ধ করলো, তখন দিক 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 করে হেলিকপ্টার এসে নামলো এবং নায়ক হেলিকপ্টারে চড়ে উড়া চলে গেল। হেলিকপ্টারে খরচ কে দিব?
ওটা আমি জানি না, ওটা প্রোডাকশনের ব্যাপার। আচ্ছা বলেন আপনি। হ্যাঁ, তারপর আপনি শুনেন, আপনি কিন্তু সিরিয়াস হচ্ছেন। আমি সিরিয়াস। হ্যাঁ, তারপর এই কথা শুনে যখন নায়ক প্রচণ্ড রেগে গেল, হেলিকপ্টার দিয়া নায়ক দিক দিক করে নামলো। সিরিয়াস শুনবেন কিন্তু। সিরিয়াস। নামলো এবং নায়ক দেখলো যে ওই ভিলেন নায়িকাকে নিয়ে দস্তাদস্তি বাস্তাবাস্তি করছে, এবং এই দেখা তো নায়ক প্রচণ্ড রেগে গেল। আচ্ছা। এবং প্রচণ্ড অ্যাকশানে সে তার জিপ গাড়ির থেকে নাইমা, ওই হেলিকপ্টার থেকে নাইমা জিপ গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিল। আচ্ছা, এতই যখন চলছিল ইঞ্জিন বন্ধ করার দরকার কি ছিল? ওমা, ইঞ্জিন বন্ধ না করলে ওই পেট্রোল খরচ দিব কে? ওটা প্রোডাকশন দিবে না। বাহ, এত খরচ করায় এখন তেলের চিন্তা করেন আপনি? হ্যাঁ, শোনেন। আচ্ছা বলেন। এরপর যখন নাকি প্রচণ্ড রাগে গেল, আচ্ছা, নায়ক তখন তার রাগের মাথায় ওয়ালেট থেকে তলোয়ার বাইর করলো, বাইর করে ঢিসুয়া ঢিসুয়া করে পিস্তলের গুলি ছাড়লো। আচ্ছা। হ্যাঁ, বলেন বলেন কি? এরপর তো অ্যাকশন তো আরো সিরিয়াস। কিভাবে? হ্যাঁ, তারপর সোজা দুইটা তীর আইসা ভিলেনের কপালে লাগলো এবং ওইখানে ভিলেন মইরা শেষ। আরে ভিলেন এত তাড়াতাড়ি মারা গেলে আমার সিনেমার কি হবে? ওমা, এত বড় দুইটা বল্লমের গোছা খাইলে আপনি বাঁচতেন? বাঁচতাম না। তা আপনি ওখানে কি করছেন? না, মাথা চুলকাচ্ছি। ওখানে মাথা চুলকাচ্ছেন? কি গোলাগুলি হচ্ছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে ওই ভিলেন নায়ককে উল্টা আক্রমণ করছে। এখন তো আমার সিনেমাই শুরু হলো না। তাই তো, এখনো সিনেমা এই মনে হচ্ছে দর্শক খেয়ে গেছে। পাগলান কি রে, কোনো অডিয়েন্স শুনে আসতে চান? এটা এটা লাগবে তো না? ধন্যবাদ আজাদ ভাই এবং নাফিস ভাইকে। শুধু দর্শক শ্রোতা, এবারে আমাদের রংধনু অজ বাংলা কালচারাল সোসাইটির সভাপতি জনাব শামীম শামসুজ্জামান আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। জনাব শামীম শামসুজ্জামান। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জাস্ট বক্তব্য শুরু করার আগে আমি শুধু এইটুকু বলতে চাই, আমার বক্তব্যই শেষ, আর কোনো বক্তব্য হবে না। আমি বেশিক্ষণ টাইম নেব না, কিছু অ্যাকনোলেজমেন্ট আছে। শুরুতেই আমাদের সাথে উপস্থিত ইংরেজি ভাষী বন্ধুদের বোঝার সুবিধার্থে আমার বক্তব্যের কিছু অংশ আমি ইংরেজি ভাষাতে উপস্থাপনা করব। অস্ট্রেলিয়াতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশি কিছু উদ্যম তরুণদের অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া স্লোগান নিয়ে রংধনু নামের একটি অরাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হয়। রংধনু একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যে $10 বা $20 টিকিটটা আপনাদের দিয়েছে, এটা কিছুটা সাবসিডাইজ টিকিট। আমরা কখনোই প্রফিট করার জন্য কোনো অনুষ্ঠান করি না, শুধু জাস্ট অনুষ্ঠান করি, অনুষ্ঠানটা জাস্ট খরচটা উঠে আসলে আমরা খুশি হই। আমি শুধু আর একটু বলতে চাই, কখনো কখনো হয়তো আমরা দেখা যাচ্ছে হয়তো কোনো হয়তো খরচও উঠে আসে না, তখন আমাদের রংধনু ফ্যামিলির বা ওয়েল উইশরাই এগিয়ে আসে, কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। সম্মানিত সুধীবৃন্দ, রংধনুর এটা ৫ম আয়োজন। আমাদের যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে। আমরা পাড়ি দিয়েছি অনেকটা পথ, আরও অনেক পথ বাকি। আমাদের সফলতার বিচারের ভার আমরা দিচ্ছি আপনাদের হাতে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি কখনোই ছিল না। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই সুন্দর আগামী পথে। আজ এই মিলনায়িতে আমরা একত্রিত হয়েছি একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য, যেখানে অংশগ্রহণ করেছেন রংধনু ফ্যামিলির কিছু সদস্য ও সদস্যা এবং বাংলাদেশ এবং
এবং গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদেরকে আমি রংধনুর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সকলের সহধর্মিণীকে ধন্যবাদ জানাই তার বিপুল ত্যাগ ও অসীম ধৈর্যের জন্য। বিশেষ করে আমার সহধর্মিণীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তার আন্তরিক সহযোগিতার জন্য। Ladies and gentlemen, also with us tonight our sponsors and Honorable Mayor of Canterbury City Council, Mr. Brian Robson. We are honored to have with us tonight. Our sponsors for today cultural night, especially our major sponsor, Canterbury City Council, AFK International Private Limited, Star Kids Family Day Care Center এবং শিকদার রিয়াল এস্টেট। Also with us other minor sponsors, BD Gold Fish Private Limited, Family Needs, Blue Topaz, True Elegant Security, Botanic Garden and Landscaping, Express Tax Solutions, Mortgage Hut Lakemba, A1 Stand Printing, Tulip Driving School, Ariana Halal Meats, Bangla Hair Beauty Studio, Mohammad Nasiruddin Pacific City Real Estate, Anarur Rahman Ray White Real Estate, Ekushe Restaurant Lakemba. We cannot make it this event possible without your help. Thank you very much. আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মিডিয়া পার্টনারদের, বাংলা বার্তা, মুক্ত মঞ্চ, দেশ বিদেশ, সাদা কালো এবং অনলাইন পত্রিকা নবধারা, বাংলার কথা, sydneybashi.com, banglasidi.com, BD24, কর্ণফুলি.com। অলসো আমাদেরকে যারা সাহায্য করছেন বাংলা রেডিও, ভয়েস অফ বাংলাদেশ, বিদেশ টিভিকে আমাদের কর্মকাণ্ডের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আমি আপনাদের কাছে পরিচয় করে দিতে চাই 2014-15 বছরের কমিটির নিরলস পরিশ্রমী সদস্যের সাথে। আমাদের রংধনুর সাথে আছেন আমাদের জনসংযোগ কর্মকর্তার সাবেক সভাপতি ও রংধনুর অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব। মোতালেব ভাই, আপনি একটু যদি মঞ্চে আসতেন। মোতালেব ভাই, থ্যাংক ইউ। মোতালেব ভাই, আপনার কাছে রংধনু সত্যি ঋণী। আমি এবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো সহ সভাপতি বিশিষ্ট টিভি অভিনেত্রী আয়শা আহমেদ, যিনি আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা। থ্যাংক ইউ আয়শা আপা, রংধনু আপনার কাছে সত্যি ঋণী। সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ চিন্তক, বিখ্যাত অভিনেতা, আপনারা তার অভিনয় অলরেডি দেখছেন, অভিনেতা ওহাব মিয়া। ওহাব মিয়া ভাই, আপনি একটু মঞ্চে আসলে খুশি হতাম। সাংগঠনিক সম্পাদক, গায়ক, গীতিকার, অভিনেতা কাজী জাকারিয়া আরিফ, আজকের অনুষ্ঠানের অলসো উপস্থাপক। কাজী জাকারিয়া আরিফ। কাজী জাকারিয়া আরিফ এবং ওহাব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ কাজী জাকারিয়া আরিফ। আমি এখন অনুরোধ জানাবো কোষাধ্যক্ষ ব্যাংকার নাফিস আহমেদ খন্দকার। কোষাধ্যক্ষ ব্যাংকার নাফিস আহমেদ খন্দকার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিখ্যাত অভিনেতা, পরিচালক ও লেখক আবুল কালাম আজাদ। নাফিস আহমেদ, থ্যাংক ইউ নাফিস ভাই। প্রচার সম্পাদক শাহিন আক্তার স্বর্ণা। ধন্যবাদ আজাদ ভাই। আরও আছেন রংধনুর অন্যতম সদস্যগণ, নবধারার সম্পাদক আবুল কালাম আজাদ। আমাদের সাথে আরও আছেন একজন যাকে এখনও আপনারা হয়তো দেখেন নাই, কিন্তু এই যে আপনারা সমস্ত সাউন্ড সিস্টেমে যা শুনছেন বা লাইট টাইট ইনি ম্যানেজ করতেছেন, আমাদের মোহাম্মদ মুনির রহমান, যাদেরকে আমরা
আমাদের রংধনুর প্রকৌশলী বলেই ডাকি। আরও আছেন আমাদের অ্যাকাউন্টেন্ট লিঙ্কন সাইফুল্লাহ ভাই, যার কাছে রংধনু অনেকখানি ঋণী, যার কাছে রংধনু আরও বেশি ঋণী আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম গায়ক রুহুল আমিন। রুহুল আমিন ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লিঙ্কন ভাই, ধন্যবাদ লিঙ্কন ভাই। সর্বশেষে ধন্যবাদ জানাতে চাই দর্শকবৃন্দকে, যাদের আগমনে এই ওরিয়ন সেন্টারে প্রাণের সঞ্চার হয়েছে। আপনারাই আমাদের অনুপ্রেরণা ও এই অনুষ্ঠানের প্রাণশক্তি। ভবিষ্যতে আবারও এমনই কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে আশার ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। অ্যাজ প্রমিস আর কোনো বক্তব্য হবে না। হ্যালো, ধন্যবাদ জনাব শামীম শামসুজ্জামান। শুধু দর্শক শ্রোতা, এবারে আরেকটি নাচ। এবারের নাচটি নিয়ে আসছে সোমা, রিশা, ঐশ্বরা এবং অজন্তা। চলুন তাহলে আমরা দেখি। আশা করি আপনারা উপভোগ করবেন।
ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আমাদের এই পরিবেশনের পরেই আমরা 20 মিনিটের বিরতিতে যাচ্ছি। আর বিরতির পরে আমাদের অন্যান্য পরিবেশনের সাথে আসছে আজকের অনুষ্ঠানের অন্যতম আয়োজন লিজা। ধন্যবাদ সকলকে। আর বাইরে খাবারের ব্যবস্থা করা আছে স্বল্প মূল্যে। তো এখনই আমরা বিরতি যাচ্ছি এবং আসছি লিজার গান নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মনির ভাই, স্টেজে লাইট, বাইরে লাইট। Why not?